হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের গল্প কাবিদুলদা, পর্ব 2। গল্পটি শুরু করার আগে তোমরা যদি বাংলা স্টোরি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে করে আমাদের চ্যানেলে দেওয়া প্রত্যেকটি গল্প তোমরা সাথে সাথে শুনতে পারো। শুভ, ডাকলো কাবিদুলদা। আমি শুনতে পেয়েও জানালা থেকে মুখ ঘোরালাম না। কাবিদুলদা এবার আমার কাঁধে একটা হাত দিয়ে টোকা দিল। আমি মুখ ঘোরালাম, দেখি কাবিদুলদা কেকের বাক্সটা আমার দিকে এক হাতে এগিয়ে রেখেছে, আরেক হাত স্টিয়ারিংয়ে, চোখ রাস্তায়। আমি খাবো না, খিদে নেই বলেই সোজা রাস্তার দিকে তাকালাম। আমার মুখ বাংলা 5 হয়ে আছে। হুম, আওয়াজ করে কাবিদুলদা ডাকতে পাশে মুখ ঘোরাতে দেখি কেকের একটা স্লাইস হাতে তুলে আমার মুখের কাছে এনে ধরেছে। খাও, একটা পিস খাও। আমার মুখ থেকে কেকটা 1 ইঞ্চি দূরে। আমি চুপ করে রইলাম। একবার কেক, একবার কাবিদুলদার দিকে দেখছি। সে কেকের স্লাইসটা ধরেই বলল, খেলে আমার ভালো লাগবে। শয়তান ছেলে একেবারে। এমন আন্তরিকভাবে বিনয়ের সাথে বলল কথাটা যে আমি গলে জল হয়ে গেলাম জাস্ট। মুখে করে কেকে কামড় দিলাম। এক কামড়ে পুরোটা মুখে নিতে পারলাম না। যেটুকু হাতে তখনও ধরা ছিল সেটা খেতে গিয়ে আমার ঠোঁট কাবিদুলদার হাতের আঙুলে স্পর্শ করল। চুমু খেয়ে ফেললাম নাকি? লজ্জায় মুখ সরিয়ে নিলাম। কাবিদুলদার নিজের কেক ধরা হাতটা একবার দেখে নিজের জামায় হাতটা মুছে নিল। হাইওয়ে থেকে একটা পাশে বেঁকে যাওয়া রাস্তায় ঢুকলাম। রাস্তাটা তুলনামূলকভাবে সরু, আর গাড়ি আর লোকজনের সংখ্যা বেশি। পাশেই বাজার। কাবিদুলদা নিজের দুহাত ভালোভাবে স্টিয়ারিংয়ে রেখে তীক্ষ্ণ চোখ রাস্তায় রেখে আমায় বলল, কেকটা আমায় একটু খাইয়ে দাও না, মুখে জাস্ট দিয়ে দাও। আমার গোটা মুখ গরম হয়ে গেল কথাটা শুনে। আস্তে আস্তে কেকের বাক্সটা নিয়ে একটা স্লাইস কাবিদুলদার মুখে ধরলাম। সে হা করে না। আমি বললাম, এই নাও খাও, তাও হা করে না। আমি স্লাইসটা নিয়ে এবার ঠোঁটে ঠেকাতে মুখ ফাঁক করল। আমি কেক ভরে দিলাম। রাস্তার ভিড় বাড়ছে। আমার কেক খাওয়ানো শেষ প্রায়। কাবিদুলদা বলল বাকিটা খেয়ে নিতে। উত্তরে আমি বললাম, এই আর 1 পিস আছে, তুমি খেয়ে নাও। কাবিদুলদা শক্ত হাতে গভীর মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, না বলার জায়গাতেও নেই। আমি কেকটা মুখে ধরলাম। কাবিদুলদা হা করে মুখে নিতে যাবে এমন সময় হুট করে একটা বাচ্চা ছেলে রাস্তার একদিক থেকে দৌড়ে রাস্তা পার হতে গেল। দিদি, এই আরে কাবিদুল বলে চেঁচিয়ে উঠল। কাবিদুলদা তৎক্ষণাৎ ব্রেক কষে উত্তেজনায় আমার আঙুল কামড়ে দিল। আমি তীব্র ব্যথায় আ করে চেঁচিয়ে উঠে হাতটা সরিয়ে নিলাম। বাচ্চা ছেলেটার মা গাড়ির সামনে ছেলের হাত ধরে বলে, দাদা মাফ করবেন, ছেলেটা এত ধুরন্ধ, বাবু দাঁড়া, তোর বাবা আসুক আজকে, বলতে বলতে চলে গেল। আমি ব্যথায় তখন হাতটা ঝাঁকাচ্ছি। দিদি কি একটা আমায় বলতে গেল। কাবিদুলদা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রেগে গিয়ে বলল, আমি বললাম তো আমি খাবো না, বললাম তো তোমায় খেয়ে নিতে, শুনতে পাওনি কি বললাম? বলে সামনে চোখ রেখে গাড়ি স্টার্ট দিল আবার। গাড়ি চলতে শুরু করলো যখন শুনলাম কাবিদুলদা বিড়বিড় করে বলল, নামেই পড়াশোনা শিখেছে সব। আমার ঠোঁট কেঁপে উঠল রাগে, দুঃখে, অপমানে। হাতের দিকে তাকিয়ে দেখলাম দুটো আঙুলের ডগা কামড়ে একেবারে কালছিটে পড়ে নীলচে হয়ে গেছে। অন্য কেউ হলে বা অন্য সময়ে আমি ঝেড়ে কাপড় পরিয়ে দিতাম, আমাকে কেউ এভাবে বললে, কিন্তু আমার গলা বুঝে এলো। কিচ্ছুই বলতে পারলাম না। গাড়ি প্রায় এসে গেছে দিদির শ্বশুর বাড়ির কাছে, আর ওই 15 মিনিটের রাস্তা, কিন্তু এত জ্যাম যে গাড়ি এগোচ্ছেই না। আমি পাশে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি, তাকাবই না ওর দিকে। যার জন্য করি চুরি সেই বলে চোর। তোকে খাওয়াতে গেলাম গাড়ি চালাচ্ছিস বলে, তাও তুই আমায় বললি বলে, আর আমাকেই বকে দিলি তার জন্য। মিনিট 5 পরে গায়ে কি একটা ঠেকতে পিছন ফিরে দেখি একটা জলের বোতল আমার কোমরের কাছে পড়ে আছে।
পাশে একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি। আমি শিশির গায়ে দেখলাম লেখা আর্নিকা 200, ব্যথা কমানোর ওষুধ। আমি আবার মুখ ঘুরিয়ে জানালার বাইরের দিকে করলাম। কাবিদুলদা পাশ থেকে বলল, ব্যথা কমার ওষুধ, সঙ্গে ইন্টারনাল ব্লিডিং বন্ধ করে, গাড়ির ফার্স্ট এইড বক্সে থাকে। আমি বাইরে থেকে মুখ ঘুরিয়ে দাঁড়ালো চোখে দৃঢ় স্বরে বললাম, তাই নাকি? ভাগ্যিস তুমি বললে, না হলে তো জানতেই পারতাম না যে আর্নিকা মানটা না কিসে লাগে। দেখলাম স্টিয়ারিংটা অস্বাভাবিক রকমের শক্তভাবে চেপে ধরল কাবিদুলদা। চোয়াল শক্ত করলো, তারপর বাম হাতে ওষুধের শিশি আর জলের বোতলটা সরিয়ে নিল। আমিও সোজা রাস্তার দিকে তাকিয়ে রইলাম, হাতের উপর হাত বুকের কাছে ধরে। দিদি পেছন থেকে কি বুঝলো জানি না, কিন্তু বেশ বুঝলো হাওয়া গরম। মিনমিন করে বলল, আমাকে একটা মিষ্টির দোকানে একটু নামতে হবে, গাড়িটা একটু একপাশে নেবে। ওই যে আসছে ময়ূরী মিষ্টি ভান্ডার, ওখানে। হ্যাঁ, 5 মিনিট জাস্ট। কাবিদুলদা কোনো কথা না বলে গাড়িটা সাইডে পার্ক করালো। দিদি গাড়ি থেকে মামুনকে নিয়ে নেমে গেল। 1 মিনিট সব চুপচাপ। কাবিদুলদা শান্ত গলায় আমার সামনে তাকিয়ে বলল, হাতটা দেখি। আমার টিকি জ্বলে আছে তখন। আমার শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা, কেউ যে আমার শিক্ষা নিয়ে আমায় এভাবে অপমান করবে? চুপ করে রইলাম। কাবিদুলদা আমার দিকে ঘুরে একটা ভীষণ বিরক্তি ভরা দৃষ্টি ছুড়ে দিল আমার দিকে। আমি সামনের দিকে তাকিয়ে থাকলেও বুঝতে পারলাম সেটা। তারপর নিজের বাম হাতে আমার ব্যথা পাওয়ার ডান হাতটা আমার বুক থেকে টেনে দেখতে গেল। আমি নিজের হাতটা শক্ত করে বুকের কাছে চেপে ধরলাম। এবার কাবিদুলদা গায়ে জোরে আমার ডান হাতটা ছাড়িয়ে আমার হাতটা দেখতে লাগলো। আমার ঠোঁট কাঁপছে, হার্ট রেট বেড়ে গেছে। কাবিদুলদা আলতো করে আমার ব্যথা লাগায় আঙুলে হাত বুলিয়ে দিতে লাগলো। ভালো করে দেখতে লাগলো কোথায় কোথায় দাঁতের দাগ বসেছে। ওর নাকের গরম নিঃশ্বাস পড়ছে আমার হাতে। আমি ভাষায় বোঝাতে পারবো না আমার কেমন লাগছিল সে সময়। চোখ কান খোলা থাকা সত্ত্বেও কিছু যে দেখতে বা শুনতে পারছিলাম না সেটা বলতে পারি। হঠাৎ আমার হাত ছেড়ে দিতে আমার হুঁশ ফিরল। দেখি দিদি আসছে রাস্তা দিয়ে। কাবিদুলদা এবার আর্নিকা শিশিটা আমার হাতে ধরিয়ে মুঠো বন্ধ করে দিয়ে বলল, প্লিজ ওষুধটা খাও, না হলে ব্যথা হবে। আমি ওষুধ মুঠো করে একইভাবে সামনের দিকে তাকিয়ে বসে রইলাম। কাবিদুলদা মিনমিন করে বলে উঠল, আই এম সরি। আমি পাশ ফিরে বললাম, কি 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 বললে? আরেকবার বলো। কাবিদুলদা থেমে মাথাটা নামিয়ে তারপর আমার দিকে তাকিয়ে স্থিরভাবে বলল, আমার তোমাকে ওভাবে বলা ঠিক হয়নি, ভুল হয়ে গেছে, আই এম সরি। আমি শুনে এক চিলতে হেসে সামনের দিকে তাকিয়ে ওষুধের কয়েক ফোঁটা মুখে ফেললাম। দিদি দরজা খুলে মামুনকে নিয়ে গাড়িতে উঠে পড়ল একই সঙ্গে। আবার গাড়ি ছেড়ে দিল। ফাইনালি আমরা দিদির বাড়ি পৌঁছালাম যখন, তখন বাজে 7:45। বন্ধুরা, শুনছিলে কাবিদুলদা পর্ব 2। আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো সেইটা কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে, কেননা তোমাদের লাইক এবং কমেন্ট আমার পরবর্তী গল্প দেওয়ার উৎসাহ জাগায়। শীঘ্রই ফিরছি গল্পটি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো। বাই।